আমি ওনার রুমে গেলাম, উনি এখানে বসা, এই চেয়ারে বসা, ওনার একটা চেয়ার, উনি সামনে এমন বসা, আমি এই পাশে বসা, একটা খ্যাত একটা রুম, হ্যাঁ এসি পর্যন্ত নাই তার রুমে। কি খ্যাত, কি খ্যাত আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আনএডুকেটেড, ইলিটারেট, ফাকিং ইলিটারেট অ্যাসল। এরপরে তার ওখানে বসে থাকলাম, সে আমাকে হঠাৎ করে বলতেছে কি, তরে তো আমি ওই ভাষায় কথা বলতে পারি না, আমি চেষ্টা করতেছি, বলে তরে তো আমি 3 মাস ধরে 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম যে মানে সরি এক্সকিউজ মি, বলে তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি, ধরেন আমি এটা, তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম সরি আমি বুঝলাম না, আপনাকে তো আমি আজকে প্রথম দেখলাম, আপনি আমাকে 6 মাস ধরে খুঁজতেছেন মানে? বলে তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না? আমি তো আকাশ থেকে পড়লাম, সারা বাংলাদেশ জানে আমার হোম টাউন রংপুর, আমি উত্তরবঙ্গের। আমি বললাম আই ফ্রম রংপুর। বলে ইংলিশ, একটা মুখের ভাষা খারাপ করে বলছে, ইংলিশ বুঝতে পারছেন কি বলতে পারছে, ইংলিশ ইউজ করলো না, সেটা সে খারাপ ভাষায় বলছে। আমি তখন ইমনের দিকে তাকাইলাম, ইমন মাথা নিচু করে আছে। আমাকে বলে তুই আমার থেকে 7 লাখ টাকার পর্দা কিনে নাস নাই? আমি বললাম যে 7 লাখ টাকার পর্দা কিনে নিব? আমার বলে তুই মিরপুর থাকস না? তখন গেছে আমার মাথা ঘুরে, আমি তো বুঝে গেছি যে কাহিনী অন্য। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন আমার সাথে এদিকে আসো। ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম, ধরেন এটা ওয়াশরুম, ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই, আমি তো দোয়া পড়া শুরু করে দিয়েছি, আমি তো শুধু দোয়া পড়তেছি। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন কি বলতেছে? বলে আপু তোমাকে আমি একটু সত্যি কথা বলি, জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল, ওই মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে 1.5 বছরে তার থেকে প্রায় 50-60 লাখ টাকা নামাইছে। জেবা টাকিয়া আমাকে নিয়ে যে পর্দা কিনছে গুলশান থেকে 7 লাখ টাকা, এবং জেবা টাকিয়া ম্যারিড, যে মেয়েটা জেবা টাকিয়া সে ম্যারিড। এবং তার হাজবেন্ড যখন ব্যাক করছে, তখন সে পুরা ক্লোজ করে দিছে, এইদিকে ক্লোজ করে দিয়ে টাকা পয়সা নিয়ে লোপার। এ তো এখন জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না। এরপরে সে যেটা করলো, ইমনকে আমি বললাম ইমন এখন কি করবো? ইমন আমাকে বলতেছে আপু আমরা তো এখানে ঢুকে পড়ছি, সব ফিঙ্গারপ্রিন্ট, বের হওয়ার কোনো উপায় নাই, ওনাকে ঠান্ডা মাথায় আমাদের এখান থেকে বের হইতে হবে। আমি বললাম আমার প্যানিক অ্যাটাক হচ্ছে ইমন, কিছু একটা করো। বলে যে ওনার সাথে ঠান্ডাভাবে কথা বলে আমি বের করার ব্যবস্থা করতেছি তোমাকে। তো আমি যে বসে বললাম, আমি কথা ঘুরাচ্ছি যে ভাইয়া আপনার ব্যবসা কেমন যাচ্ছে, কি যাচ্ছে, এটা সেটা কথা ঘুরাচ্ছি আমি। আমাকে হঠাৎ করে সে ইমনকে বলে এই ইমন না তুই বাইরে যা। ইমন বের হয়ে গেছে। তারপরে সে দরজা লক করে দিছে, সব পুরা রুম লক, তার ফিঙ্গারপ্রিন্ট। এরপরে একটা সোফা রাখা, আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, ওই সোফায় যেয়ে বস। আমি বসছি, বসার পরে সে এভাবে বসা ছিল, তো সে নিচের থেকে 2 হাত দিয়ে 2টা রশি বের করছে, যে রশি দিয়ে ফাঁসি দেয়। বের করে বলে কিনা এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের ফাঁসি দিছে, দেখছো এই ফাঁসি দিব না, এই রশি দিব না। আমি বললাম আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না তোরে আদর করবো। আমি বললাম যে আপনি আমার সাথে কি, আমি আপনাকে চিনি না, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি কেন এগুলো করতেছেন? পরে বলে ওইখানে বস, নাইলে ওই যে তলোয়ার দেখছোস আমি সৌদি থেকে কিনে আনছি, ওইটা দিয়ে তোর গলা নামাই দিব, 2 হাত নামাই দিব। আমার মাটির নিচে, আমার এখানে, আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুঁতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই, তোরে পুতলে কিছু যায় আসে না। ওই মুহূর্তে শুধু আমার মায়ের চেহারা আমার মনে আসছে, যে আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে? আই এম দ্য অনলি আর্নিং পার্সন ইন মাই ফ্যামিলি, এবং আমি একটা মেয়ে। এরপরে আমি ওনার কথা শুনে বসে গেলাম। উনি আসলো, এসে ওই একটা রশি দিয়ে আমার পা বাঁধলো। আমার পায়ে এখনো দাগ আছে, এই যে আমার পা এখনো ফোলা, আমার পায়ে দাগ আছে। তারপরে সে আমার হাত বাঁধলো। আপনারা কি মানুষ শুনতেছেন? আপনারা আমি কি বলতেছি? আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরলো। গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, এরপরে আমি কি বলবো, এই যে ধরেন যে এইরকম 3টা-4টা মিলায়, এই 3-4টা মিলায় একটা মোটা লাঠি, কাঠের লাঠি সে বের করলো। বের করে ওইটা দিয়ে আমাকে ড্রিম করে এখানে মারলো। সে কি করলো, এই নজরুল কি করলো, ওই গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই সাবা এই প্রস্টিটিউট তখন ওখানে ছিল, যাকে সে ইউজ করে রেগুলার। আমার কাছে ভিডিও আছে,
আমি তার অফিস থেকেই ভিডিও পেয়েছি। এরপরে যখন আমি আর অক্সিজেন, যখন সে বুঝলো তখন তার মেয়েটা তাকে বললো, ওই যে ওই পিএস বললো যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাব স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন, মেরে গেলে কিন্তু ফেসে যাব স্যার, আপনি একটু ঠান্ডা হন, ও মরে গেলে কিন্তু আমরা ফেসে যাব, দেশের অবস্থা খারাপ। তখন সে বললো তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খাইলে তোরে ছাইরা দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না, আমি মদ কি, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি না, আমার অনেক ভাই ব্রাদার আছে এখানে। আমি বলছি যে আমি মদ খেতে পারি না। পরে সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না, সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না। এরপরে আমি বললাম ঠিক আছে আমাকে একটা দেন, একটা। ওই মেয়েটা তখন সে মেয়েটাকে কানে কানে বললো পরে কিছু একটা মিক্স করে দাও, শুধু মিক্স করে দাও। আমি শুনলাম সে মেয়েটা এখান থেকে নিচের থেকে ড্রিঙ্কটা ঢাললো, ঢেলে একটা সাদা কি জানো, সাদা গুঁড়ার মতো একটা মিক্স করে দিল। মিক্স করে দিয়ে আমাকে বললো 2 সিপে খাইতে হবে, আর 2 সিপে যদি খাইতে না পারো তোর মাথার সব চুল কেটে দিব। তারপরে সে কেচি নিয়ে আসলো, কেচি নিয়ে এসে বললো ওই সোবাকে বললো ওর মুখটা ধর, ওর মুখ কাইটা দিব। আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি, আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরোটা 1 সিপে খেয়ে ফেলছি আমি। খেয়ে ফেলার পরে সে বললো এখন ইমনদারে ডাক। ইমন আসছে পাশের রুম থেকে, পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হলমল করে কান্না শুরু করে দিচ্ছে। এরপরে বললো ইমনকে বললো, আমি বললো যে ওকে নিয়ে একটু বাইরে যা, ওরে নিয়ে একটু বাইরে যা, আমি একটু রেস্ট নিবো। ওই নজরুল বললো। ইমন আমাকে নিয়ে বের হয়ে, আমার স্যান্ডেলটাও এখন ওখানে রাখা, ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে, ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও।